জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে, সে আশায় ব্যক্ত রাখি। আজকের বিষয় হলো যেটা বলবো, সৃষ্টিতত্ত্ব এবং সৃষ্টিতত্ত্বের যে সাধনা প্রণালী, সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি মানে বহির্বিশ্বের সৃষ্টিতত্ত্ব এবং আমার ইন্টারনাল আমরা যে সৃষ্টি হয়েছি সেই সৃষ্টিতত্ত্ব এবং এর সাথে যে সৃষ্টিতত্ত্বের যে সাধনা প্রণালীগুলো আছে সেই বিষয়ে কথা বলবো। আর আপনারা যারা আমার নাম্বার চেয়ে থাকেন, তো নাম্বার তো ডেসক্রিপশনে দেওয়া আছে, সেই সাথে ফেসবুক পেজও অ্যাড করা আছে, আপনারা সেখানে গিয়ে তুলে নেবেন, প্রয়োজন হলে আপনি কন্ট্যাক্ট করবেন। আর যারাই আমার সাথে আছেন আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ। এটা মনে হয় কমেন্টস করা ভিডিও, আমার মনে নেই, দেখছিলাম খাতায়। তো যাই হোক, এখন আসি সৃষ্টিতত্ত্বে। সৃষ্টিতত্ত্বে তো পঞ্চমহাভূত পঞ্চপ্রাণ নিয়ে ভিডিও দিয়েছি, তো একটু আর ডিটেলসে যাবো। সৃষ্টির যে সিস্টেম আর একটু ডিটেলসে যাবো। এখন বিজ্ঞান বলছে একটা বিগ ব্যাং হয়েছে, একটা বিগ ব্যাংকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। এই পর্যন্ত আমরা আটকা, এর উপর আমরা যাইতে পারি না, বিজ্ঞানের হিসাবে আমরা আর যাইতে পারি না, এই পর্যন্তই আমরা আছি। তো এখন আমাদের শাস্ত্র অনুযায়ী দেখা যায় যে হ্যাঁ, একটা বিস্ফোরণ ঘটছে, একটা বিন্দুর থেকে এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তাহলে ব্রহ্মাণ্ড যেভাবে সৃষ্টি হয়েছে এবং আমি মানুষ যে সৃষ্টি হয়েছি, তার সাথে কি কোনো পার্থক্য থাকার কথা? পার্থক্য থাকার কথা? পার্থক্য থাকার তো কথা না, কারণ সৃষ্টি প্রণালী তো একই হওয়ার কথা। সৃষ্টি প্রণালী একই হওয়ার কথা, পার্থক্য থাকার কথা না। তো সেটা একটু বুঝি। যদি বিন্দু থেকে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়ে থাকে, তো আমি কোথা থেকে সৃষ্টি? আমি কি বিন্দুর বাইরে নাকি? আমি তো বুঝলাম না, আপনারা বুঝলাম একটু জানেন। আমার তো মনে হয় না যে আমি বিন্দুর বাইরে, আমিও তো বিন্দু থেকে সৃষ্টি। বিন্দু থেকে সৃষ্টি না, 100% বিন্দু থেকে সৃষ্টি। দুইটাই বিন্দু, রজব বিন্দু, বীর্যব বিন্দু, দুইটাই তো বিন্দু। বিন্দু না, দুইটাই বিন্দু। এখন একটা বিস্ফোরণ ঘটছে, একটা বিস্ফোরণ ঘটছে, তো বিস্ফোরণ ঘটে নাই যখন আমার মাতা পিতা তারা মৈথুন ক্রিয়াকর্ম করে, তখন বিস্ফোরণ ঘটে নাই? বিস্ফোরণ না ঘটলে জিনিস ছড়িয়ে ছিটে গেল কিভাবে? কিভাবে গেল? নিশ্চিত বিস্ফোরণ ঘটছে। বিস্ফোরণ হওয়ার পরবর্তীতে তো একটা জায়গায় এসে পড়ছে। বিস্ফোরণ হওয়ার পরবর্তীতে একটা জায়গায় যায় পড়ছে, পড়ার পরবর্তীতে একটা জিনিস ঘটছে, একটা জিনিস হয়েছে। এর বাইরে তো কিছু দেখি না, না এর বাইরে অন্য কিছু আছে? নাই তো, মনে হয়তো নাই। এখন দেখেন, সেম বিস্ফোরণ হয়ে যখন আমি আসলাম, আসার পরবর্তীতে যে পঞ্চতত্ত্বের যে ক্রিয়া প্রণালীগুলো আছে, এখন এই পঞ্চতত্ত্বও কিন্তু আমি তো পঞ্চতত্ত্ব নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আরেকটু উপরে যায় গুহ্য প্রণালী আছে। এই পাঁচটা তত্ত্বর পঞ্চতত্ত্বের কিন্তু একটা করে কোষ আছে। কোনো ভিডিওতে বলিনি, আজকে বলতেছি। এদেরও কিন্তু কোষ আছে, এদেরও কোষ আছে। সেই পঞ্চতত্ত্ব তৈরি হয়েছে সেই কোষ থেকে। আমাদের যেমন কোষ আছে, মানব দেহে যেরকম কোষ আছে, এই পঞ্চতত্ত্বেরও কোষ আছে। যাই হোক, পঞ্চতত্ত্ব নিয়ে পরবর্তীতে কোনো এক সময় পঞ্চপ্রাণ পঞ্চতত্ত্বের যে কোষগুলো আছে সেই নিয়ে আমি পরবর্তীতে এক সময় ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন পৃথিবীতে আমি পৃথিবীতে আসবো, কিন্তু আমার সৃষ্টি হইতেছে, আমি মানে মাতৃগর্ভে আমার সৃষ্টি হইতেছে। আমি কি হঠাৎ হয়ে সৃষ্টি হয়ে গেছি? মানে হঠাৎই বড় হয়ে গেছি? আমার তো মনে হয় না। সেখানে আমাকে তো লং টাইম সময় থাকতে হয়েছে। কিন্তু তখন একটা ইম্পর্টেন্ট জিনিস, যে তখন কিন্তু আমি মুখ দিয়ে খাবার খাই নাই। পয়েন্টটা থাকুক, আমি এই সম্বন্ধে বলবো। তো ওইখানে যখন আমি আস্তে 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 বেড়ে উঠছি, তাহলে পৃথিবীতে যে সমস্ত জিনিস সৃষ্টি হচ্ছে, আমি মানুষ প্রাণী ছাড়া অন্য প্রাণী, তারাও কিন্তু বিন্দুর থেকে সৃষ্টি হচ্ছে। বিন্দুর বাইরে
কেউ না, বিন্দুর বাইরে কেউ না এবং কেউ নয়ও, সবাই বিন্দুর থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে ব্রহ্মাণ্ড যেরকম বিন্দুর থেকে সৃষ্টি হচ্ছে, আমি মনুষ্য করে জন্মগ্রহণ করেছি, আমিও বিন্দুর থেকে সৃষ্টি হচ্ছি, এবং অন্যান্য প্রাণীগুলোও বিন্দুর থেকে সৃষ্টি হচ্ছে। এখন তারা যে সৃষ্টি হচ্ছে তাদেরও কিন্তু সময় লাগছে, তারা কিন্তু হঠাৎ করে বাস বের হয়ে আসলো এবং সাথে সাথে ক্রিয়াকর্ম শুরু করলো, ঠিক আছে। এরকম কিন্তু কিছু প্রাণী আছে মানে বের হয়ে আসে, হঠাৎ করে বের হয়ে আসে, কিন্তু সৃষ্টি হইতে কিন্তু তার সময় লাগছে। মানে ওই বের হওয়ার সাথে সাথে মনে করেন কিছু সাপ আছে এরকম বের হওয়ার সাথে সাথে বড় হয়েছে এবং চোখে দেখে খাওয়া, কিন্তু যখন সাপ হওয়ার পূর্বের যে ক্রিয়াকর্মটা ছিল ওইখানে কিন্তু তার ঠিকই সময় লাগছে, তার সম্পূর্ণ স্থূল দেহ গঠন করার জন্য যথেষ্ট সময় লাগছে। এখন প্রকৃতিতে আসার পরে প্রকৃতির ক্রিয়াপ্রণালী আলাদা, প্রকৃতির ভাব বুঝে মানে যে প্রাণী যেরকম করা দরকার সেটা কিন্তু সেই প্রাণী প্রকৃতিতে সেরকমই করছে, এর বেশি কিছু না। তারপরে আসেন, সব প্রাণী পৃথিবী থেকে শ্বাস প্রশ্বাস নেয়, ব্রহ্মাণ্ড থেকে শ্বাস প্রশ্বাস নেয়। আপনি খেয়াল করেন, একটা ডিমের ভিতরে একটা মুরগির বাচ্চা ফুটার আগে সে ওখানে শ্বাস প্রশ্বাস কি করে নিল? সে যখন আস্তে আস্তে বড়, খাবারটা কিভাবে খেলো? অ্যাজ ইট ইজ আমি যেরকম খেয়েছি ও কিন্তু ওইরকমই খেয়েছে। অন্য প্রাণী যেগুলো আছে, যেগুলো বেড়ে ওঠে, ডিম থেকে ওঠে বা মাতৃগর্ভ থেকে উঠে, তারা মাতৃগর্ভে কীভাবে বড় হয়? একই প্রণালী, এর বাইরে তো কোনো কিছু না। এটা প্রকৃতি সুস্পষ্টভাবে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি যেভাবে তৈরি হচ্ছে পৃথিবীতে আসছো, অন্যান্য প্রাণীও ওইভাবে পৃথিবীতে আসছে, ওইভাবে ক্রিয়াকর্ম করে। পার্থক্য শুধু এটাই পার্থক্য, আমি যতটুকু বুঝি, আমি কর্মজনী এবং মুখ্যজনী পাওয়ার জন্য এই মানুষগুলো জন্মগ্রহণ করছি, বাকিগুলা যেগুলো আছে সেগুলো সবাই ভোগজনিতে আছে। এখন ওদের যখন ওই যে জনিতেই আছে, ওখান থেকে মারা যাওয়ার সাথে সাথে ওরা আবার ট্রান্সফার হয়ে আরেকটা জনিতে চলে যাব। ওদের কর্ম যখন মানুষ ছিল তখন যে কর্ম করছে সেই কর্ম অনুযায়ী। এখন আমি এত কষ্ট করে এই কর্মজনিতে এসে আসার পরবর্তীতে আমি সেই ভোগজনির মতো কাজ করতেছি, মানে যারা ওই পশু পাখি আছে তাদের মতো কাজ করতেছি, খাচ্ছি ফিচ্ছি ঘুরছি। তো ওদের মাঝে আর আমার পার্থক্যটা কোথায়? যদি আমি সমস্ত জিনিসই ভোগজনির ক্রিয়াকর্ম করি তাহলে ওদের মাঝে তার আমার পার্থক্য থাকে না? আছে নাকি? থাকলে একটু বলেন না। যেহেতু আমি কর্মজনিতে এবং মুখ্যজনিতে, ওরা সবাই ভোগজনিতে, তো ভোগজনী ক্রিয়াকর্ম করি, বাট মুখ্য পাওয়ার জন্য যে ক্রিয়াকর্ম সেটা আমরা করি না। তাহলে ওর সাথে আর আমার কোনো পার্থক্যটা রইল না। পার্থক্যটা শুধু এইখানেই যে আমি মুক্তি পেতে পারি আমার কর্মগুণে, আর ও কর্ম করলেও মনুষ্যজনিতে আসতে হবে, 100% মনুষ্যজনিতে আসতে হবে। তাই মানুষ হিসাবে জন্মগ্রহণ করার পরবর্তীতে যদি আমি সবসময় রাজসিক এবং তামসিক ক্রিয়াকর্ম করেই থাকি, নিশ্চিত আমি ভোগজনির কাজগুলোই করতেছি, নিশ্চিত রূপে। সেই ক্ষেত্রে আমাকে সাত্ত্বিক ক্রিয়াকর্ম করতে হবে, আমাকে মুখ্য পাওয়ার জন্য সাত্ত্বিক ক্রিয়াকর্ম করতে হবে, যাতে আমি মুক্তি পেতে পারি। যেহেতু আমি মুখ্যজনিতে আসি, মুখ্য লাভ করার যে জনি সেটাতে আমি আসি, সেটাতে আমি আসছি, আমাকে সেই ক্রিয়াকর্ম করতে হবে। চোখ দিয়ে দেখলাম আর সে ক্রিয়াকর্ম শুরু করলাম, বুঝলাম না যে এইটা কি, কোন জনির আন্ডারের ক্রিয়াকর্ম, ওইটা কোন জনির আন্ডারের ক্রিয়াকর্ম, সেই জিনিস বুঝলাম না, না বুঝেই শুধু কাজ করা শুরু করলাম, লাভ নাই তো, কোনো লাভ নাই। আমি ডাল ভাত খেলেও আমার পেট পুড়বে, আরেকজন বিরিয়ানি খেলেও তারও কিন্তু পেট পড়বে। এখন কথা আসে, বরঞ্চ আমি ডাল ভাত খাইতেছি, আমি ওনার চেয়ে ভালো খাচ্ছি, আমার স্বাস্থ্য ভালো থাকবে। উনি বিরিয়ানি খাচ্ছে, ওইখানে তৈলাক্ত খাবার বেশি, মুখরোচক, তৈলাক্ত জিনিস বেশি, ফ্যাট বেশি। এখন আমাকে অ্যাজ ইট ইজ আমি গরিব হিসাবে মেনে নিলাম যে ওরা এই খায়, হ্যান খায়, ত্যান খায়, আমি এইটা খাই। আমি গরিব দৃষ্টিকোণ থেকে আমি আমার
দিকে তাকাই তাহলে আমার জন্য আরও ভালো ভালো খাবার, আমার বাড়ির আশেপাশে এখানে বিভিন্ন ধরনের শাকসবজি আছে, সেগুলো খাই, ওগুলো মাংসর চেয়ে উৎকৃষ্ট। এখন কথা আসে যে শাকসবজিই খাবো কেন, শাকসবজিই খাবো কেন, মাংস কেন খাবো না? মাংসও খান, কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি মোক্ষ লাভ করতে চান, আপনার শরীরকে আপনি ব্যালেন্স করতে চান, আপনার দেহ মন যা আছে এটাকে যদি আপনি ব্যালেন্স করতে চান, সাত্বিক রূপে চলতে চান, তাহলে এই খাবারের মধ্যে একটা বিশেষ কাহিনী আছে, খাবারের মাঝে একটা বিশেষ কাহিনী আছে। সেটা কি? সেটা হলো, যদি যে সমস্ত জিনিসের রক্ত বেশি, যে সমস্ত মাংসের রক্ত বেশি, ওই সমস্ত খাবারে তমগুণের প্রভাব বেশি। রজগুণ তো আছেই, সাথে তমগুণের প্রভাব অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। স্পষ্ট বুঝতে পারলেন কেন এরকম বলা হয়েছে শাস্ত্রে? কারণ আছে, কারণ ছাড়া তো নাই। প্রোটিন ভিটামিন যা আছে সেটার আলাদা, সেই বিষয়ে আমি কথা বলতেছি না, সেটা তো খাবার অনুযায়ী চলে যাবে, কোনটায় প্রোটিন বেশি, কোনটায় ভিটামিন বেশি, কোনটায় এই সেই আবিজাবি বেশি, আমি সেটা বলতেছি না। আমি বলতেছি যে খাবারের প্রকারভেদ, আমাদের সাধু সন্ন্যাসীরা খাবারের প্রকারভেদ কেন করেছেন, কেন খাবারকে তারা ডিভাইড করেছেন, তার কারণ কি? তার কারণ হলো যে সমস্ত খাবারের রক্ত আছে এবং যে সমস্ত খাবার লাল কালার, সেটার মধ্যে অনেক পর্যাপ্ত পরিমাণ তমগুণ থাকে, রজগুণ তো আছেই, পর্যাপ্ত পরিমাণ তমগুণ থাকে, সাথে তো রজগুণ আছেই। তাই যে সমস্ত খাবার সবুজ, আমরা যদি দেখি আমাদের অনাহত চক্রের কালার কিন্তু সবুজ, যার সাথে স্রষ্টার একটা বিশাল কানেকশন, মানে উপরে উঠতে গেলে প্রথম ধাপই হয়েছে আমার অনাহত চক্র, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি যদি সবুজ জাতীয় খাবার খাই, তাহলে আমার রাজসিক এবং তামসিক গুণ আমাকে অ্যাটাক করতে পারবে না ততটুকু, কারণ এটার মধ্যে রাজসিক এবং তামসিক গুণ একদম কম আছে, নাই বললে কোনো কথা না, কিন্তু সাত্ত্বিক গুণটা বেশি আছে, সাত্ত্বিক গুণটা বেশি আছে। শুধু ওই ভিটামিনের জন্য না, খাবার ভাগ করার কারণ হয়েছে এইটা, যে কোন খাবারে কি গুণ আছে, এই যে 17তম গুণ, কোন খাবারে কি গুণ আছে, এগুলো সাধু সন্ন্যাসীরা জানতেন, খুব স্পষ্ট ভালো করে জানতেন, তাদেরকে এই বিজ্ঞান মানে তারা খুব ভালো জানতেন, আমরা জানি না। এখন খেয়াল করবেন, শাকসবজি খেলে কিন্তু আমরা সুস্থ থাকি বেশি, আমাদের পাচনতন্ত্র ভালোভাবে পরিষ্কার হয়, কিন্তু মাছ মাংস খেয়ে দেখেন কি অবস্থা হয়, কি অবস্থা হয়, কয়েকদিন মাছ মাংস খেলে কি অবস্থা হয়। তো এর জন্য খাবারের একটা বিশেষ প্রয়োজনীয়তা আছে। কেন খাবারকে খেতে হয়? আমার মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে, শাকসবজি খেলে অটোমেটিকলি মস্তিষ্ক ঠান্ডা থাকে, এই জন্য খাবার প্রণালী আসেন, খাবার প্রণালী। তারপর যদি দেখেন সাধক কী করে, সকালবেলা উঠেই যারা ভালো মানের সাধক, তারা কিন্তু সূর্য প্রণাম করে, আমার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই, মানে সূর্য প্রণাম করতেই হবে। কেন? সূর্যের যখন সকালবেলা যে রশ্মিটা আমার দিকে আসে, সমস্ত যে গ্রহ আছে সমস্ত গ্রহের মানে মাতাব্বরী কিন্তু সূর্য, তারা যখন মানে প্রণাম করে শুক্রে মানে সূর্যের সকালবেলার যে রশ্মিটা, সেটা কিন্তু আমার শরীরের জন্য অনেক 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 লাভদায়ক। এবং সূর্যকে বলেও মন্ত্র আছে, মন্ত্রে কিন্তু সে যাতে সুস্থ থাকে সেই ব্যাপারটা সূর্যের কাছে চায়। তো এর জন্যই যখন কোনো সাধক সাধনা করেন, তার যে ক্রিয়াকর্মগুলো করেন, ওখানে বিভিন্ন বিষয় লুকায়িত আছে, এর ভিতরে ঢুকলে বোঝা যায়। তো আজকে এই পর্যন্ত, জয়গুরু, নমস্কার সবাইকে।